ওয়েলকাম টু বিদ্যাপীঠ পার্থ। বিদ্যাপীঠ পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের ব্যাকরণ বাংলা থেকে বাংলা ব্যাকরণের দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো এই ক্লাসে আমরা আজকে 25টার মতো প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, রাজপথ শব্দটি কোন সমাস? একটু বলবে, কমেন্ট যারা পারবে তারা কিন্তু কমেন্ট করে জানাবে। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস না তৎপুরুষ সমাস? এই যে রাজপথ, এই শব্দটি কোন সমাসের মধ্যে পড়ে জানাবে। এবং তোমরা যারা এই নোটসগুলো তোমরা ফ্রিতে পেতে চাইছো, এই দেখো নিচে একটা নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9475909767। এই নাম্বারে তোমরা আমাকে হাই লিখে পাঠাবে, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে দেব। তাছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে রাখবো গ্রুপে, সেখানে থেকে কিন্তু সরাসরি তোমরা জয়েন হয়ে যেতে পারবে। দেখো, এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু তৎপুরুষ সমাস। ঠিক আছে, দেখো ব্যাখ্যা দেখো, রাজপথ, রাজপথ অর্থাৎ রাজার পথ। এখানে রাজা ও পথ এর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, তাই এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে। ঠিক আছে, কারণ রাজার পদ মানে রাজ আর পদ দুটো সম্পর্ক বোঝাচ্ছে, দুটোর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, তাই এটা তৎপুরুষ সমাস। ওকে, আচ্ছা। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, বিদ্যা যুক্ত আলয় সন্ধি করলে কি হবে? এটা একদম কমন। ঠিক আছে, এটা একটা কমন কোশ্চেন, সবাই পারবে। বিদ্যাযুক্ত আলয় হবে বিদ্যালয়। কিন্তু এখানে আমাদের মজার জিনিস হলো, অনেক ছেলে কিন্তু অনেক ভুলভাল, মানে দেখো বানান সবই কিন্তু বিদ্যালয়ে লেখা আছে, কিন্তু বানানগুলো ভুল লেখা আছে, তাই না? এখানে সঠিক বানান মানে এটা দেখো, বিদ্যাযুক্ত আলয় সন্ধি হচ্ছে, প্লাস শুদ্ধ বানানটাও কিন্তু বাছা হয়ে যাচ্ছে একটা কোশ্চেনের মধ্যে। তো এখানে শুদ্ধ বানানটা তোমাকে দেখতে হবে। এখানে শুদ্ধ বানানটা কিন্তু ক, অর্থাৎ বিদ্যালয়। বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। ছেলেটি বল খেলে, বাক্যে বল কোন কারক? বলো, তোমাদের এইরকমই কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। ছেলেটি বল খেলে, তাহলে বল কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক না অধিকরণ কারক? কোন কারক? মনে রাখবে, এই বলটা কি কর্মকারক। ঠিক আছে, কেন? কারণ দেখো লিখেছি এখানে, যার উপর ক্রিয়ার প্রভাব পড়ে, যার উপর। এখানে ছেলেটি খেলছে, কার উপর খেলছে? বলের উপর। তাহলে এখানে ক্রিয়ার প্রভাব পড়ছে বলের উপর, তা সেটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, তাহলে যার উপর ক্রিয়ার প্রভাব পড়ে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু কর্মকারক। এখানে ছেলেটি কি খেলছে? আমরা সবাই জানি বল খেলছে, তাই বল হলো কর্মকারক। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি না বুঝি একটু আরেকটু তোমরা ব্যাকে গিয়ে ভিডিওটা দেখে নাও, বুঝতে পেরে যাবে। আচ্ছা, পাঠক শব্দটি কোন প্রত্যয় যোগ গঠিত? বলো, এই যে পাঠক, পাঠক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়, উপসর্গ না বিভক্তি? দেখো, প্রত্যয় যদি বলে, আমরা প্রত্যয়কে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর একটা কৃত প্রত্যয়। তাহলে উপসর্গ কোনো প্রত্যয় নয় আর বিভক্তি কোনো প্রত্যয় নয়, তাহলে এই দুটো আমরা প্রথমেই কেটে দিতে পারি। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু কৃত প্রত্যয়। ঠিক আছে, দেখো আমি ডিটেলসে লিখেছি প্রত্যয় কাকে বলে। দেখো একটু লিখেছি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু ও শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, অর্থাৎ কোনো একটা আচ্ছা এক মিনিট, তাহলে কি বলছে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর শব্দ বা যে কোনো শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে, তাকে বলছে প্রত্যয়। প্রত্যয় প্রধানত দুই প্রকার আমরা বললাম, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, মনে থাকবে যেন। আচ্ছা, অহিনকুল বাগধারাটি অর্থ কি? অহিনকুল বাগধারাটির অর্থ কি? ভালো সম্পর্ক, চিরশত্রুতা, মিলন না সহযোগিতা? মনে রাখবে, অহিনকুল বাগধারাটি কি? অহিনকুল বাগধারাটির শব্দ অর্থ হলো চিরশত্রুতা। ঠিক আছে, চিরশত্রুতা। আচ্ছা দেখো, এখানে ভেঙে ভেঙে দেখছি, ওহি মানে কি? ওহি মানে সাপ, এবং নুকুল শব্দের অর্থ হলো বেজি। আমরা জানি সাপ আর বেজির সম্পর্ক কিরকম, শত্রুতার সম্পর্ক, কেউ কাউকে দেখতে পারে না। তাই সেই পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু এই বাগধারার অর্থটা হলো কিন্তু চিরশত্রুতা। ঠিক আছে, নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো, তোমাদের কিন্তু শুদ্ধ বানান অশুদ্ধ বানান এগুলো থাকে, তো দেখো বলো দীর্ঘজীবী কোনটা, কোন বানানটা ঠিক? এই দীর্ঘজীবী, এই দীর্ঘজীবী, এটাও দীর্ঘজীবী না এটাও দীর্ঘজীবী? উচ্চারণ এক, কিন্তু বানান কিন্তু তোমাদের এখানে পার্থক্য। তাহলে এখানে দেখতে হবে, এই যে ক, এই হচ্ছে এই দীর্ঘজীবীটা কিন্তু সঠিক বানান, দয় দীর্ঘই ঘয় রে, বর্গের দীর্ঘই বয় দীর্ঘই। ঠিক আছে, সঠিক বানান দীর্ঘজীবী। অর্থাৎ দীর্ঘজীবী মানে কি না, দীর্ঘকাল বেঁচে থাকার ব্যক্তি।
সহযোগ শব্দটি কোন সন্ধি? সহযোগ শব্দটি কোন সন্ধি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, বিসর্গ না নিত্য সন্ধি? সহযোগটা কোন সন্ধি হবে? সহযোগটা কিন্তু ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে। সে বইটি পড়ছে, সে কোন পদ? এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ না ক্রিয়াপদ? সে বইটি পড়ছে, তাহলে সে এখানে কোন পদ? মনে রাখবে সে কিন্তু এটা সর্বনাম। আচ্ছা, এখানে আমি ডিটেলসে লিখেছি, একটু দেখো। যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। বিশেষ্য বলতে দেখো, সে এখানে কোনো ব্যক্তির নাম, মানে এখানে ধরো সে জায়গাতে কোনো একটা ব্যক্তি আছে না, কোনো এখানে ব্যক্তি আছে একটা, তো সে ব্যক্তির নামের জায়গায় সে ব্যবহার করা হয়েছে, তো এখানে পরিবর্তন হয়েছে, তার জন্য এটাকে সর্বনাম পদ। ঠিক আছে। মুখ্যচন্দ্র কোন সমাস? তৎপুরুষ, কর্মধারায়, দ্বন্দ্ব না দ্বিগু? মুখ্য চন্দ্র সেটা হচ্ছে কর্মধারায় সমাস। ঠিক আছে। এখন এখানে লিখেছি এটা উপমিত কর্মধারায় সমাস। যে কর্মধারায় সমাসে উপময়, অর্থাৎ উপময় মানে যাকে তুলনা করা হচ্ছে, এবং উপমান অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ কার সঙ্গে যদি তুলনা করা হয় সেটা কিন্তু হয়ে যায় কর্মধারায় সমাস। ঠিক আছে। এর মধ্যে তুলনা বা উভয় বিশেষ্য পদ হয় তাকে উপমিত কর্মধারায় বলে। এখানে মুখ হলো উপমেয়, অর্থাৎ মুখকে তুলনা করা হচ্ছে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? চন্দ্রে বা চাঁদের সঙ্গে, তাই এটা কিন্তু কর্মধারায় সমাস। যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো, পুরুষ সিংহ, অর্থাৎ পুরুষের সিংহের নাই, তাহলে এটা কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সঙ্গে। ঠিক আছে। যখন কারোর সঙ্গে কাকে তুলনা করা হবে তখন মনে রাখবে কর্মধারায় সমাস হবে। ঠিক আছে। গোলাপ শব্দের সমার্থক শব্দ কি? ভিভিআই একটা প্রশ্ন। গোলাপ শব্দের মানে কোনটি, মানে সমার্থক শব্দ কোনটা? পঙ্কজ, কুসুম, শতদল না রক্তকমল? পঙ্কজ মানে হবে না, পঙ্কজ কুসুম হতে হবে, কারণ কুসুম মানে কিন্তু ফুল। কুসুম শব্দের অর্থ ফুল, গোলাপে একটি ফুল হওয়ায় সেটি সমার্থক শব্দ ব্যবহৃত হয়েছে, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কুসুম। সততা শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? কৃতপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, উপসর্গ না সমাস? সততা দেখো, প্রত্যয় বললে আমি বললে যে দুটোই প্রত্যয়, একটা কৃত প্রত্যয় একটা তদ্ধিত প্রত্যয়, তাহলে উপসর্গ সমাস তো হবেই না, তা দুটোর মধ্যে একটা। তোমরা যদি না পারো প্রত্যয় থেকে প্রশ্ন থাকলে দুটোর মধ্যে একটা যে কোনো আন্দাজে দিয়ে আসবে, আশা করি ঠিক হয়ে যাবে। তো আমার ক্লাস দেখলে আশা করি আন্দাজে দিতে হবে না, সমস্ত কিন্তু কমন পেয়ে যাবে। তো এই সততা কিন্তু একটা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে। 12 নম্বর দেখো, নীরব। নীরব শব্দটি কোন সন্ধি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি না নিত্য সন্ধি? বলো, নীরব শব্দটি কোন সন্ধি? নীরব শব্দটি কিন্তু একটা বিসর্গ সন্ধি, কারণ আমরা যে নীরবকে ভাঙি, দেখো এখানে লেখা আছে দন্ত্যান্ন, তাই না? দন্ত্যান্ন বিসর্গ যুক্ত রব, তাই নীরব হচ্ছে। তাহলে এখানে বিসর্গ যেহেতু চলে আসছে তাই এটা বিসর্গ সন্ধি। বুঝা গেল? অরুণ শব্দের বিপরীত শব্দ কি? আচ্ছা, আমাদেরকে জানতে হবে অরুণ মানে কি, তাহলে পারবো। তো সূর্য, অরুণ শব্দের বিপরীত শব্দ সূর্য, অস্ত্র, অন্ধকার না রাত্রি? অরুণ শব্দের অর্থ কিন্তু আলো, তাহলে এখানে কি অন্ধকার হবে? তাহলে সঠিক অ্যান্সার, তাই না? দেখো, অরুণ শব্দ অর্থ হচ্ছে লালাপ বা ভোরের আলো, তাহলে বিপরীত শব্দ কি? অন্ধকার। নিচের কোনটি শুদ্ধ বানান? আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ না আশীর্বাদ, কোনটা? এরকম প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের, তো মনে রাখবে আশীর্বাদ, এই কয় আশীর্বাদটা কিন্তু সঠিক। যা চিরস্থায়ী নয়, এক কথায় কি হবে? নশ্বর, অবিনশ্বর, চিরন্তর না শাশ্বত? যা চিরস্থায়ী নয় সেটা কিন্তু নশ্বর হবে। কি বললাম? নশ্বর। ন তালবস্য বড়, নশ্বর। যার বিনাশ আছে তাকেই নশ্বর বলে, তার চিরস্থায়ী নামে মানে কি? বিনাশ আছে তার। রাজার পুত্র সংকুচিত রূপ কি হবে? মানে সংকুচিত বলে এক কথা যেটা আমি বলতে পারি, রাজপুত্র, রাজার ছেলে, রাজকুমার না রাজবংশ? রাজার পুত্র, রাজপুত্র, তাই না? তাহলে সঠিক অ্যান্সার এখানে ক। কেমন লাগছে কমেন্ট করে জানাবে, এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার কিন্তু অনেক কষ্ট হয় একটা ভিডিও বানানোর জন্য, তাই বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং লাইক করতে ভুলবে না।
এবং এটা কোন সমাসে যদি বলা হয়, এটা কিন্তু তৎপুরুষ সমাসের উদাহরণ হবে। হ্যাঁ, এবার এটা সংকুচিত রূপ বাদ দিয়ে বলে দিলে এটা কোন সমাস, তোমার মনে রাখবে এটা তৎপুরুষ সমাস। ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা কোন পদ, এখানে ছেলেরা কোন পদ, বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া না অব্যয়? ছেলেরা মাঠে খেলছে এটা কিন্তু একটা বিশেষ্য পদ, ঠিক আছে। যে দেখো এখানে কি বলছে, যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তো ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা কি একটা ব্যক্তি, তাই এখানে এটা বিশেষ্য পদ। অর্থাৎ এখানে ব্যক্তির নাম বোঝাতে পারে, বস্তুর নাম বোঝাতে পারে, কোনো স্থানের নাম বোঝাতে পারলে তো সেগুলো কিন্তু সব বিশেষ্য হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, চাঁদমুখ শব্দটি কোন সমাস? আমি কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু এরকম দিলাম না, চাঁদমুখ বা চন্দ্রমুখ, অর্থাৎ চাঁদের ন্যায় মুখ বা চাঁদের মতো মুখ, এখানে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। তাহলে কি বলেছিলাম, কর্মধারা, তাহলে উপমিত কর্মধারা এখানে সঠিক অ্যান্সার। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা দেখিয়ে এসেছি। আচ্ছা, ভোলেনাথ বাগধারার অর্থ কি হবে? অলস ব্যক্তি, যে সহজে সব ভুলে যায়, চালাক ব্যক্তি না ধার্মিক ব্যক্তি? ভোলেনাথ মানে অলস ব্যক্তি তো নয়, যে সহজে ভুলে যায় তাকে ভোলেনাথ বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এখানে খ, যে সহজেই ভুলে যায়। আচ্ছা, যে ব্যক্তি কোনো কথা মনে রাখতে পারে না তাকে ভোলেনাথ বলা হয়। দুঃখযুক্ত ইত এর সন্ধিজাত শব্দটা কি হবে? দুঃখযুক্ত ইত এর সন্ধিজাত শব্দ কিন্তু দুঃখিত। এবার এখানে দুঃখিত বানান কোনটা হবে? দেখো আমি এমন চালাকি করেছি যে একটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন, অর্থাৎ দেখো এখানে দুঃখযুক্ত ইত একটা সন্ধি বিচ্ছেদ কোনটা হবে সেটা, প্লাস এই বানানগুলোর মধ্যে কোন বানানটা ঠিক সেটাও একটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সরি, তাহলে এটা কিন্তু দুঃখিত, ক দুঃখিত। শিক্ষক ছাত্রকে বই দিলেন, ছাত্র কোন সমাস? ছাত্রকে এটা কোন কারক, সরি সমাসের কারক। এই যে শিক্ষক ছাত্রকে বই দিলেন, তাই এই যে ছাত্র, ছাত্রকে এটা কোন সমাস? কর্মকারক, সম্প্রদান কারক, করণ কারক না অধিকরণ কারক? মনে রাখবে এটা কিন্তু সম্প্রদান কারক, কারণ যাকে কিছু দেয়া হয় তাকে, সেটা কোনো কিছু, দেখো মনে রাখবে এখানে কোনো কিছু যদি দেয়া হয়, কাকেও দেয়া হয়, সেটা কিন্তু সম্প্রদান কারক বলে হয়, ঠিক আছে। কোনো কিছু কাউকে যদি দেয়া হলে তাকে সম্প্রদান কারক বলে। এখানে ছাত্রকে বই দেয়া হয়েছে, মনে রাখবে। নিমরাজি শব্দটি কোন সমাস? নিমরাজি দ্বিগু সমাস, অব্যয়ী সমাস, তৎপুরুষ সমাস না বহুব্রীহি সমাস? নিমরাজি শব্দটা কিন্তু একটা কি সমাস বলতো, এটা তৎপুরুষ সমাসের উদাহরণ, ঠিক আছে। তো মনে দেখো, নিম যুক্ত রাজি শব্দের সমন্বয়ে এটি গঠিত হয়েছে এবং এটা তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমি প্লিজ সবাইকে আমি বলছি যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই ক্লাসের নোটটা তোমরা ফ্রিতে পাওয়ার জন্য 9475909767 এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাতে পারো। বা তোমরা, আমি এটাও তোমাদেরকে সুযোগ দিচ্ছি যে তোমরা কোন বিষয়ের উপর আমার ভিডিও চাইছো, কমেন্টে যদি না জানাতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনাল SMS করে তোমাদের সমস্যা সমাধানের জন্য আমাকে মেসেজ করতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, ঠিক আছে, এবং পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও। জয় হিন্দ, জয় ভারত।